নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের কুয়ালালামপুর সিটি ট্যুর বাস এখন লিটল ইন্ডিয়া ছেড়ে এগিয়ে চলেছে পরবর্তী বাস স্টেশনের দিকে। যারা আমার সিটি ট্যুর বাস ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে সিটি ট্যুরের প্রথম পর্বটি একটু দেখে নিন। আমাদের বাস এখন ঢুকতে চলেছে সিটি ট্যুরের ষষ্ঠ বাস স্টেশন কুয়ালালামপুর সেন্ট্রাল এলাকায়। এবারে একটু ছোট করে জেনে নেওয়া যাক কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনটি কেন গুরুত্বপূর্ণ। এই কুয়ালালামপুর সেন্ট্রাল জায়গাটি মালয়েশিয়ার সবথেকে বড় ট্রানজিট হাব বা বড় জাংশন ধরে নিতে পারেন। মালয়েশিয়ার সমস্ত ধরনের ট্রেন এসে মেশে এই জায়গাটিতে। লং ডিস্টেন্স কমিউটার বা ইন্টারসিটি ট্রেন থেকে শুরু করে মেট্রো, মনোরেল সব কিছুর জাংশন স্টেশন এই জায়গাটি। এবং শুধু তাই নয়, এটি একটি বৃহত্তম বাস স্টেশনও বটে। যে কোনো স্টেটে যাওয়ার বাস বা ট্রেন পেয়ে যাওয়া যায় এই জায়গাটি থেকে। আর শোনা যাচ্ছে এখানে লং ডিস্টেন্স ট্রেন যোগাযোগ রক্ষা করে সুদূর দক্ষিণের সিঙ্গাপুর থেকে একেবারে উত্তরের থাইল্যান্ড, ভিয়েতনাম সীমান্ত পর্যন্ত। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি মূল শহরতলি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তাই বিদেশি পর্যটক যারা এয়ারপোর্টে নেমে কুয়ালালামপুর সিটি সেন্টারের কাছে আসতে চান তাদের হাতে আছে 3 ধরনের অপশান। ডাইরেক্ট ট্যাক্সি বা অনলাইনে গাড়ি বুক করে চলে আসতে পারেন আপনার গন্তব্যে। তাতে আপনার টোল ফেয়ার সমেত মোটামুটি খরচা পৌঁছতে পারে 250 থেকে 350 রিঙ্গিট এবং সময় লাগতে পারে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। আবার ক্লিয়া এক্সপ্রেস বা ক্লিয়া ট্রানজিট ট্রেনে করেও পৌঁছে যেতে পারেন এই সেন্ট্রাল স্টেশনে। তাতে সময় লাগবে মাত্র 30 মিনিট এবং ভাড়া পড়বে 55 রিঙ্গিট প্রতিজন। এই টিকিটটা যদি আবার অনলাইনে আগে থেকে কেটে নেন তাহলে আপনি 10% সাশ্রয় করতে পারবেন। আর সবশেষে বাসে করেও চলে আসতে পারবেন সেন্ট্রাল স্টেশনে। সেক্ষেত্রে আনুমানিক সময় লাগতে পারে প্রায় 1.5 ঘন্টা এবং খরচা পড়বে মাত্র 15 রিঙ্গিট প্রতিজন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, খরচ এবং সময় দুটোকে যদি ব্যালেন্স করতে চান তাহলে ট্রেনই হবে সবথেকে ভালো মাধ্যম। এবারে আমাদের বাস ঢুকে পড়ল সেন্ট্রাল স্টেশনে। এই স্টেশনের মূলত দুটো দিকে গেট আছে। নর্দার্ন সাইডটা হলো ডিপারচার বা ড্রপ অফ সাইড। এই সাইডে নেমে গিয়ে আপনাকে ট্রেন বা বাস ধরতে হবে। এই ডিপারচার সাইডে সিটি ট্যুরের বাস দাঁড়ায় না, বরং ঘুরে এটা চলে আসে সাউদার্ন সাইডের গেটে। এবারে আমাদের বাস ঘুরে এসে পড়লো অ্যারাইভাল বা পিক আপ সাইডে। বাঁ দিকের যে লাল রঙের সেদানগুলো দেখছেন ওইগুলো মালয়েশিয়ার ট্যাক্সি। আপনারা সরাসরি হোটেলে চলে যাওয়ার জন্য ট্যাক্সি কাউন্টার থেকে এই ট্যাক্সিগুলো বুক করে নিতে পারেন। আর যদি চান তাহলে অ্যাপের মাধ্যমেও গাড়ি বুক করে নিতে পারেন। গাড়িগুলি আপনার জন্য এই জায়গাটাতে ওয়েট করবে। যারা আগে থেকে সিটি ট্যুরের বাস বুক করে রেখেছেন এবং সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি থাকছেন তারা এই জায়গাটা থেকে সিটি ট্যুরের বাস ধরে নিতে পারবেন। এবারে আমরা ঢুকতে চলেছি সিটি ট্যুরের 7ম বাস স্টেশনে, নাম ন্যাশনাল মিউজিয়াম। 1963 সালে স্থাপিত মালয়েশিয়ার এই হেরিটেজ বিল্ডিংটিতে রয়েছে প্রস্তর যুগ থেকে শুরু করে এখনকার ইতিহাস এবং সংস্কৃতি। আর 5টা মিউজিয়ামের মতোই এখানে রয়েছে দুষ্প্রাপ্য ছবির সংকলন, মালয় শিল্পকলা,
রাজাদের ব্যবহৃত জিনিস এবং বহু স্থাপত্যের প্রদর্শনী। এই মিউজিয়ামের কার্য সময় এবং প্রবেশ মূল্য কত লাগে তা আমি এই স্ক্রিনে দিয়ে রাখলাম। যারা আসতে চান তারা ভিডিওটি পজ করে একটু চোখ বুলিয়ে নেবেন। মিউজিয়ামটি মোটামুটি আপনি 1 ঘন্টার মধ্যেই ঘুরে নিতে পারবেন। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি নেই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমাদের দেশের ইন্ডিয়ান মিউজিয়াম এর থেকে অনেক বড় এবং বৈচিত্র্যপূর্ণ। এবারে আমরা এসে পৌঁছালাম সিটি ট্যুরের 8ম দর্শনীয় স্থানে, নাম ন্যাশনাল প্যালেস। এটা একদা মালয়েশিয়ার রাজা, বলা ভালো রাজার রাজা ইয়াং দি পার্তুয়াং অ্যাগংয়ের বাসগৃহ। মালয়েশিয়ার প্রত্যেক রাজ্যের আবার আলাদা আলাদা রাজা আছে, আর ইনি হলেন সেই সমস্ত রাজাদেরও রাজা। তবে এখন রাজতন্ত্র না থাকলেও তাদের বংশধরেরা এখন রাজার পদমর্যাদায় আছেন এবং তাদের এখনকার ভূমিকা অনেকটা আমাদের দেশের রাষ্ট্রপতির মতো। আমরা অতিক্রম করছি সিটি ট্যুরের 9ম দর্শনীয় স্থান লেক গার্ডেন্স এলাকার উপর দিয়ে। একটি হ্রদের চারধারে সুন্দরভাবে গাছগাছলি দিয়ে সাজানো এই পার্কটিকে এখানে অনেকে বোটানিক্যাল গার্ডেনও বলে থাকেন। প্রায় 92 হেক্টর জায়গা জুড়ে এই পার্কটিকে উপভোগ করতে আপনার কিন্তু বেশ সময় লেগে যাবে। তাই ভর দুপুরে না নেমে সকাল সকাল সূর্যোদয়ের সময় আসাটাই হবে এখানের উপযুক্ত সময়। যারা সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি এলাকায় হোটেল নিয়েছেন তারা এই পার্কটিকে সকাল সকাল এসে ঘুরে নিতে পারেন। এই পার্কে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। আর এই পার্কের গায়ে বেশ কিছুটা জায়গা জুড়ে গড়ে উঠেছে একটি বার্ড পার্ক এবং বাটারফ্লাই পার্ক। এখানকার বার্ড পার্ক এবং বাটারফ্লাই পার্কটি খুব সুন্দর, মিস করবেন না। এখানকার বার্ড পার্ক এবং বাটারফ্লাই পার্ক নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও থাকবে আমার চ্যানেলে। চলতে চলতে আমরা এসে পড়লাম সিটি ট্যুরের 10ম দর্শনীয় স্থানে। এখানে আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ। এই মসজিদে প্রায় 15,000 মানুষের নামাজ পড়ার জায়গা আছে। এখানের এই যে 73 মিটার উঁচু মিনারের চূড়াটি আপনারা দেখছেন, এটা উপর থেকে দেখতে লাগে অনেকটা বন্ধ করা ছাতার মতো, আর মূল জায়গাটির উপরের ছাদটা দেখতে লাগে খোলা ছাতার মতো। জায়গাটি ঘুরে দেখতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এবারে আমরা এসে পড়লাম সিটি ট্যুর বাসের 11তম দর্শনীয় স্থানে, নাম মারদেকা স্কোয়ার। আঞ্চলিক ভাষায় মারদেকা শব্দটির অর্থ হল স্বাধীনতা। আমি আমার প্রথম পর্বের ভিডিওতে বলেছিলাম দুটি দেশ একই মাসে তাদের
স্বাধীনতা দিবস পালন করে। ভারতবর্ষের যেখানে 15ই আগস্ট, মালয়েশিয়ার সেটা 31শে আগস্ট। ভারতবর্ষের স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবসের মতোই এখানের মার্দেকা ডে বা ন্যাশনাল ডেতে এই জায়গাটি জমজমাটি হয়ে ওঠে। চলে অনেক অনুষ্ঠান এবং কুচকাওয়াজ। সামনের যে প্যালেসটি আপনারা লক্ষ্য করছেন ওটার নাম সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। ব্রিটিশ এবং মুসলিম স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই রাজদরবারটি একসময় ছিল ব্রিটিশদের কার্যালয়। অনেকটা আমাদের রাইটার্স বিল্ডিংয়ের মতোই মনে করতে পারেন। আর এই বড় ঘড়িসহ স্থাপত্যটিকে অনেকে বলে থাকেন বিগ বেন অফ মালয়েশিয়া। এবারে আমাদের বাস চলে এলো ত্রয়োদশতম দর্শনীয় স্থানে, নাম তিতিওয়াংসা লেক গার্ডেন্স। এই সামনে অনেকটা সিডনি অপেরা হাউসের মতো যে স্থাপত্যটি আপনারা দেখছেন এটার নাম ইস্তানা বুদায়া বা সংস্কৃতির প্রাসাদ। এটা মালয়েশিয়ার একটি জাতীয় সংস্কৃতি কেন্দ্র। চলে গান বাজনা, নাটক, আয়োজিত হয় কনসার্ট। আর এর পেছন দিকে আছে একটা বড় লেক এবং তাতে নাকি বোটিংও করা যায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম 15তম বাস স্টেশন কুয়ালালামপুর সিটি সেন্টারে এবং এখানেই আছে মালয়েশিয়ার স্ট্যাটাস সিম্বল তথা আধুনিক স্থাপত্যের আশ্চর্য নিদর্শন পেট্রোনাস টুইন টাওয়ার। আমার পরবর্তী পর্বের ভিডিওতে থাকছে টুইন টাওয়ারে ঘোরার অভিজ্ঞতা। অপেক্ষা করুন আমার পরবর্তী পর্বের ভিডিওর জন্য। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আপনি যদি এই 15 নম্বর বাস স্টপেজে নেমে পড়েন তাহলে টুইন টাওয়ার দেখে সোজা সুরিয়া মলের ভেতর দিয়ে পৌঁছে যেতে পারবেন কেএলসিসি পার্কে এবং ম্যাপে দেয়া 16, 18 এবং 19 নম্বর দর্শনীয় স্থানটি খুবই কাছাকাছি, 5 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স প্রত্যেকটা জায়গার। এগুলোর জন্য আপনাকে বাসের অপেক্ষা না করলেও চলবে।
সকলের শুভকামনা করে শেষ করলাম আজকের পর্ব। দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মতামত কমেন্ট বক্সে জানালে অবশ্যই খুশি হব। ধন্যবাদ।